বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসায় ফিরলাম আর মনে মনে ভাবতে থাকলাম জীবন যেন একটা নাটক। বাসায় আসার পর জানতে পারলাম আজকে বিকেলে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। মনটা একটু হালকা লাগলো আর মনে মনে ভাবতে থাকলাম এই সুযোগ রাহাতকে একটু চালানো যাবে। মনে মনে ভাবলাম পাত্রের সাথে একটা ছবি উঠিয়ে ওকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখবে আর জ্বলবে। সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে 1 সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড বানিয়ে দেখাও দেখি, কিন্তু আমার তো 1 ঘন্টাও লাগলো না, তাও আবার সেটা বিয়ের পাত্র হিসেবে। বিকেলে ভাবির সাহায্য নিয়ে একটু সাজুগুজু করলাম। লাল শাড়ি, কানের দুল, হালকা মেকআপ, সব মিলিয়ে আয়নাতে তো নিজেকে চিনতেই পারতেছিলাম না। পাত্রপক্ষ এলো, আমি তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে বসে আছি। এদিকে ছেলের মা আর চাচি আমাকে প্রশ্ন করছেন। আমি হালকা গলায় সব উত্তর দিলাম। শুনে মনে হলো আমাকে খুবই পছন্দ হয়েছে। হঠাৎ ছেলের চাচি বলে উঠলেন, ছেলে মেয়ে একটু আলাদা করে কথা বলা দরকার, তা না হলে ব্যাপারটা কেমন হয়। আমিও মনে মনে ভাবতেছি আমি তো এই সুযোগেরই অপেক্ষা করতেছিলাম। এরপর ভাবি আমাকে একটা রুমে বসিয়ে রেখে গেলেন। এর মিনিট খানেক পর পাত্রটা রুমে আসলো। পাত্রকে বললাম, আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর অন্য কোনো কথা বাড়ানোর দরকার নেই, আসুন আমরা একটা সেলফি তুলি। ঠিক তখনই অচেনা কিন্তু পরিচিত এক কণ্ঠস্বর আমার কানে এলো। সেলফি তুলবেন? দুপুরবেলা এক্সের সাথে ব্রেকআপ হয়েছে তাকে দেখাবেন বলে, বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন বলে। এটা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো। সাথে সাথেই আমার হাতের ফোনটা মাটিতে পড়ে গেল। বিকট একটা আওয়াজ হলো। চোখটা আমি উপরের দিকে তুলে দেখি রাহাত। ও মা, এসব কি দেখতেছি আমি তো পুরাই স্তব্ধ হয়ে গেলাম। সে ঠোঁটে হাসি রেখে বলল, তুমি কি ভাবছো আমার সাথে 2 বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে? সেটা তো আমি বেঁচে থাকতে কোনোদিনই হতে দেব না। তোমার বিয়ে তো আমার সাথেই হবে। আমি তো হতভম্ব। এরপর বললাম, তুমি কি পাগল নাকি? আজ দুপুরেই তো আমাদের ব্রেকআপ হয়ে গেল। সে বলতেছে, হ্যাঁ হয়েছে, সেটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, আর এখন শুরু হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। রাতের বেলায় ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু রাহাত কেমন করে সব ম্যানেজ করছে আমি বলতে পারিনি। 9 বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী। সকাল থেকেই রাহাতের প্রিয় খাবারগুলো রান্না করেছি। কেক আনার জন্য দোকানেও গিয়েছিলাম। ফিরে এসে দেখি শাশুড়ির গলা গম্ভীর। উনি বলতেছে, এত আয়োজন কেন? আমি তখন হাসতে হাসতে বললাম, মা, আজ আমাদের বিবাহ বার্ষিকী। উনি তখন ঠান্ডা মাথায় বললেন, 9 বছর হয়ে গেল তোমাদের বিয়ের, এখনো একটা সন্তান দিতে পারলে না। আগামী 6 মাসের মধ্যে যদি তুমি কোনো সন্তান না দিতে পারো তাহলে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো। কথাগুলো যেন সুরের মতো কেটে গেল মনে। চোখের পানি আমি আর আটকাতে পারলাম না। আমি তো কত চেষ্টা করেছি, ডাক্তার, কবিরাজ, তারপরও কোনো কাজ হয়নি। এরপর কেকটা আমার হাত থেকে পড়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, যেমনটা আমার মন হয়ে গেছে। রাতের বেলায় রাহাত যখন বাসায় এলো তখন আমি ঘর অন্ধকার করে বসে আছি। সে এসে বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নিও। এই বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। আমার তো তখন বুকটা কেঁপে উঠলো যে আজকের দিনটাও সে ভুলে গেল। যে মানুষ আমাকে না খাওয়ানো পর্যন্ত বসে থাকতো সেই মানুষটা আজকের দিনটাই ভুলে গেল। 7 মাস পর রাহাত একদম বদলে গেছে। আমাদের মধ্যে কথাবার্তা কেবলমাত্র প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ আছে। সেদিন দেখলাম শাশুড়ি মা তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছেন। পরে আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? তখন উনি বললেন, ফিরে এলে জানতে পারবে। মনটা কেমন যেন সন্ধ্যার দিকে ভারী হয়ে এলো। 8:30টার দিক দরজায় বেল বাজলো। দরজা খুলতে আমার পৃথিবী কেমন যেন থেমে গেল। রাহাত দাঁড়িয়ে আছে, তার পাশে একটা তরুণী, লাল শাড়ি পরা, মাথায় ঘোমটা, নতুন বউ। তখন শাশুড়ি বলল, রুমে যেতে দিবা না? আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম। তখন রাহাত আমাকে বলল, তিশা, ভয় পেও না, ওই মেয়েটার নাম আলিশা, ওকে আমি বিয়ে করেছি। তুমি ভয় পেও না, তোমার জায়গা অন্য কেউ কোনোদিন নিতে পারবে না। ওকে বিয়ে করেছি একটা বাচ্চার জন্য, মার জোরাজোরিতে। আমি সব চুপচাপ শুনলাম, চোখ বেয়ে পানি ঝরছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। শুধু বললাম, নতুন বউ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি সেখানে যাও। তার চোখে অপরাধবোধের ছাপ, কিন্তু আজ তো আমি ভেঙে যাব না, কারণ আমি বুঝতে পেরেছি আমি ওর ভালোবাসা নই, আমি ওর প্রয়োজনই ছিলাম।